আমার মাসি ছিলেন অসাধারণ সুন্দরী এবং তরুণী। গায়ের রং ছিল একদম দুধের মতো সাদা, যেন চাঁদের আলো ছড়িয়ে পড়েছে তার ত্বকে। তার উজ্জ্বল ত্বক দেখলে চোখ ফেরানো কঠিন ছিল। একটু স্বাস্থ্যবান গড়ন, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তার চলাফেরায় ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস, যা সবার নজর কাড়ত। আমাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল মাত্র ৪-৫ বছরের, তাই তাকে দেখে কখনো মনে হতো না তিনি আমার মাসি, বরং একজন কাছের বন্ধু, যার সঙ্গে আমি সবকিছু ভাগ করে নিতে পারি। মা বাবার অকাল মৃত্যুর পর মাসি আমাকে তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে আমার যত্ন নিতে শুরু করেন। তবে আমি বুঝতে পারছিলাম না কেন তিনি আমাকে এত ভালোবাসা দেখাচ্ছেন। একদিন রাতে মেশো বাড়িতে ছিল না। মাসি হঠাৎ আমাকে ডেকে তার শোবার ঘরে নিয়ে গেলেন এবং বললেন যে একা ঘুমাতে তার ভয় লাগেছে। তাই আমি তার সাথে ঘুমানোর সিদ্ধান্ত নেই। তারপর মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, দেখি মাসি এখনও জেগে আছেন আর তিনি আমার মা বাবা মারা যাওয়ার পর মাসি আমাকে তার বাসায় নিয়ে আসেন। তিনি আমার থেকে মাত্র কয়েক বছর বড় ছিলেন, তবুও আমার অভিভাবক হয়ে উঠেছিলেন। তার স্নেহ ও ভালোবাসায় আমি সব সময় আবিত ছিলাম। আমি তাকে খুব ভালোবাসতাম। দিন গড়ানোর সাথে সাথে আমি লক্ষ্য করলাম মাসি আরও খোলামেলা হয়ে উঠছেন। তার পোশাক ও আচরণে পরিবর্তন এসেছে এবং তিনি যেন স্বাধীনভাবে চলাফেরা করছিলেন। তবে আমি কখনোই তার প্রতি অসম্মানজনক কিছু ভাবিনি। তার সাথে আমার সম্পর্ক ছিল একদম মা ছেলের মতো। তবে কিছু সময় পর মেশোর অনুপস্থিতিতে মাসি আমার সাথে বেশি সময় কাটাতে শুরু করলেন। তিনি হয়তো একাকিত্ব অনুভব করছিলেন, আর আমার উপস্থিতি তাকে কিছুটা সান্ত্বনা দিচ্ছিল। আমি সবসময়ই তাকে সম্মান করতাম এবং তার যত্ন নিতাম। আমাদের সম্পর্কে কোনো অবাঞ্ছিত সীমা অতিক্রম করিনি, কারণ আমাদের সম্পর্কের ভিত্তি ছিল পারস্পরিক সম্মান এবং যত্ন। আমি তখন মাত্র ১৭ বছর বয়সের ছিলাম এবং আমার মাসি আমার থেকে মাত্র কয়েক বছরের বড় ছিলেন। মাসি ছিলেন একজন স্নেহময় মানুষ, তবে তিনি নিজের মধ্যে এক ধরনের আলাদা সৌন্দর্য বহন করতেন। তার চেহারা ও পোশাক সবসময়ই তাকে আলাদা করে তুলত। যদিও তিনি আমার চেয়ে বয়সে কিছুটা বড় ছিলেন, তবুও তার মধ্যে এক ধরনের স্বাধীনতা ছিল যা আমি সবসময় লক্ষ্য করতাম। একদিন রাতে মেশো ফোন করে জানালেন যে তিনি সেই রাতে বাড়ি ফিরতে পারবেন না, কারণ তিনি অন্য শহরে ছিলেন। মাসি এই সংবাদ শুনে বেশ খুশি হলেন এবং বললেন, আজ তুমি আমার ঘরে ঘুমাও, তোমার মেশো আজ বাড়িতে আসবেন না। আমি বুঝতে পারলাম যে মাসি আমাকে বেশি সময় দিতে চাচ্ছেন, কারণ তিনি একাকিত্ব বোধ করছিলেন। যদিও আমার মনে তখন অনেক অস্বস্তি ছিল, তবুও আমি তার প্রস্তাবে সম্মতি জানালাম। আমার মাসি সবসময় আমার প্রতি যত্নশীল ছিলেন। আমি তখন যুবক হতে শুরু করেছি, আর এই সময়ে তার সান্নিধ্য আমাকে মানসিকভাবে সমর্থন দিয়েছে। যদিও তার উপস্থিতি মাঝে মাঝে আমাকে সংকুচিত করে তুলত, তবুও তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা কখনোই কমেনি। আমার জীবন তখন অনেক কঠিন ছিল, কিন্তু আমার মাসি সবসময় আমাকে আগলে রেখেছিলেন। আমার বাবা ও দাদু দাদি অনেক আগেই চলে গিয়েছিলেন, আর মাসির বিয়ের পর থেকে তিনি আমার জীবনের সবচেয়ে আপনজন হয়ে উঠেছিলেন। আমাদের সম্পর্ক ছিল একেবারে নিঃস্বার্থ এবং ভালোবাসায় ভরা, যেখানে কোনো ধরনের অসম্মান বা অশালীনতার স্থান ছিল না। একদিন মেশো বললেন, তুমি এই ছেলেটাকে তার খালার কাছে পাঠিয়ে দাও, আমরা এর দায়িত্ব নিতে পারব না। মাসির চোখে জল এসে গেল। তিনি বললেন, আপনি কিভাবে এমন কথা বলছেন? এটি আমাদের পরিবারের একজন। আমি তাকে কখনো একা ছেড়ে দিতে পারব না। মেশো রাগান্বিত হয়ে বললেন, আমার ব্যবসায় এখন অনেক চাপ। আমি আর্থিকভাবে ভালো অবস্থায় নেই। অতিরিক্ত দায়িত্ব নিতে পারব না। আমি এই কথাগুলো শুনে আরও বেশি ভেঙে পড়লাম। আমার ভবিষ্যৎ নিয়ে অন্যরা সিদ্ধান্ত নিচ্ছিল, আর আমি যেন পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলাম। মাসি তখন মেশোর সামনে হাত জোড় করে বললেন, দয়া করে এমন অবিচার করবেন না। এই মেয়েটি ইতিমধ্যেই অনেক বড় আঘাত সহ্য করেছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তার কারণে আপনাকে কোনো সমস্যা পড়তে হবে না। মেশো হতাশ কণ্ঠে বললেন, তুমি বুঝতে পারছ না, আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ। বাড়ির খরচ চালাতেই কষ্ট হচ্ছে, আর একজনের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। মাসি তাকে বোঝানোর চেষ্টা করলেন, আমরা চাইলে এই বাড়িটি ভাড়ায় দিতে পারি। এতে কিছুটা হলেও আয় হবে। বাবা মা চলে যাওয়ার পর আমার জীবন যেন এক অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। আমি পুরোপুরি একা হয়ে গিয়েছিলাম। তবুও মেশোমাসি আমার জন্য অনেক কিছু করলেন। তারা আমার বাবার বাড়ি এবং ব্যবসা ভাড়ায় দিয়ে আমার জন্য অর্থের ব্যবস্থা করলেন। মেশো আমাকে বুঝিয়ে বললেন, যখন বড় হবে তখন নিজেই সবকিছু দেখাশোনা করতে পারবে।
শুধু কিছু বছরের অপেক্ষা করতে হবে। আমি তখন তাদের বাড়িতে থাকতে শুরু করলাম। আমাকে একটি ছোট ঘর দেওয়া হলো, যেখানে একটি সিঙ্গেল বিছানা এবং একটি আলমারি ছিল। মেশো আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন এবং নতুন পোশাকও কিনে দিলেন। কিন্তু আমার মন পড়াশোনায় বসত না। সারাক্ষণ মা বাবার কথা মনে পড়ত। একদিন আমি নিজের ঘরে বসে কাঁদছিলাম। একাকিত্ব, শূন্যতা আর অজানা ভবিষ্যতের দুশ্চিন্তা আমাকে গ্রাস করছিল। মাসি এসে আমাকে দেখে কাছে টেনে নিলেন এবং সান্ত্বনা দিতে লাগলেন। তিনি বললেন, তুমি চিন্তা করো না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তার কথা শুনে কিছুটা স্বস্তি পেলেও আমার মনের মধ্যে সবকিছু অস্বাভাবিক লাগছিল। মাসি আমার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে লাগলেন, কিন্তু আমার মনে তখনও কিছু একটা অস্বস্তি কাজ করছিল। আমি দ্রুত মাসির থেকে সরে আসতে চাইলাম, কারণ আমার মনের মধ্যে এক ধরনের অজানা সংকোচ তৈরি হচ্ছিল। মাসি কিছুক্ষণ ধরে আমাকে সান্ত্বনা দিয়ে কথা বলছিলেন, কিন্তু আমি তার থেকে পিছু হটতেই তিনি একটু বিরক্ত হয়ে গেলেন। তারপর তিনি আমার পোড়া হাতটা দেখে বললেন, এটা তো খুব গভীর ক্ষত, ওষুধ লাগাতে হবে। আমি তাকে বললাম, না, আমি নিজেই লাগিয়ে নেব। তারপর থেকে মাসির আচরণ কিছুটা বদলে গেল। আমি তাকে আগের মতো সহজভাবে নিতে পারছিলাম না, কারণ তার আচরণে কিছু অস্বাভাবিকতা ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলেছিল। একদিন মাসি বাড়ির কাজ শেষ করে আমার পাশে বসতেন, সান্ত্বনা দিতে। তিনি মাঝে মাঝে কাঁধে বা পিঠে হাত বুলাতেন, আর আমি বিরক্ত হয়ে সরিয়ে দিতাম। একদিন রেগে বললাম, মাসি, আমি ঠিক আছি, মেনে নিয়েছি। পড়াশোনা করতে চাই, দয়া করে একা থাকতে দিন। আমার রুক্ষ কথায় তিনি চুপচাপ চলে গেলেন এবং বললেন, রাতে তোমার জন্য বিরিয়ানি বানাবো। আমি মাথা নেড়ে বললাম, না, যা আছে তাই খেয়ে নেব। আপনার বাড়িতে থাকতে পারছি। এটাই যথেষ্ট। বুঝে গিয়েছিলাম মা বাবার স্নেহ আর ফিরবে না। মাসি তখন বললেন, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, আমি তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। রাতে মেশো বাড়ি ফিরে বিরিয়ানি দেখে বললেন, আমি তো বলেছি, আমাদের পরিস্থিতি বুঝে চলতে হবে। কেন এভাবে অতিরিক্ত খরচ করতে হবে? মেশোর কথায় আমি বিরিয়ানি খাওয়ার আগ্রহ হারিয়ে ফেললাম। আমি এ বাড়িতে থাকলেও মেশোর ব্যবহার আমাকে খুবই অস্বস্তিতে ফেলত। আমার আর ইচ্ছে করত না তার সাথে একসাথে বসে খেতে। মাসি যখন দেখলেন আমি প্লেটে বিরিয়ানি নিলাম না, তখন তিনি বললেন, বসো, খেয়ে নাও। এই বিরিয়ানি আমি তোমার মেশোর টাকা দিয়ে রান্না করিনি, বাড়ি আর দোকান থেকে পাওয়া ভাড়ার টাকায় করেছি। এ কথা শুনেই মেশো রেগে গেলেন। মেশো টাকার কথা শুনে রেগে গিয়ে বললেন, যদি এই টাকাটা ভাগ্নের টাকা দিয়ে আসে, তাহলে আমি কেন খাব? তারপর তিনি রাগ করে উঠে চলে গেলেন। মাসি বিরক্ত হয়ে বললেন, আপনি কেন এসব নিয়ে ঝামেলা করছেন? আমি তো আপনাকে কিছু বলিনি যে আপনি খেতে পারবেন না। আপনি টাকার কথা বলেছিলেন, আমি তাই পরিষ্কার করে বললাম। কিন্তু মেশো আর থামলেন না, সোজা নিজের ঘরে চলে গেলেন। আমার মনও খাওয়ার জন্য আর থাকল না। আমি উঠতে চাইলাম, কিন্তু মাসি আমার হাত ধরে বললেন, এটা তো তোমার মেশোর রোজকার ব্যাপার। তুমি বসো, আমি তোমার জন্যই তো বিরিয়ানি রান্না করেছি। এই বলে তিনি একটি লোকমা আমার মুখের কাছে আনলেন। আমি মন না চাইলেও খেয়ে নিলাম। এরপর আমি নিজেই প্লেটে বিরিয়ানি নিতে গেলাম, কিন্তু মাসি বললেন, আজ আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো। তারপর তিনি নিজেই আমাকে খাওয়াতে শুরু করলেন। কিন্তু এক অস্বস্তিকর বিষয় আমার মনকে নাড়া দিল। মাসি এক লোকমা আমার মুখে দিতেন, আরেকটি নিজে খেতেন। তিনি অনবরত আমাকে এক দৃষ্টিতে দেখছিলেন, যা আমার জন্য বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল। যদিও তিনি আমার মাসি ছিলেন, তবু তার আচরণ আমাকে বেশ অদ্ভুত লাগছিল। তিনি হঠাৎ বললেন, তুমি তোমার বয়সের তুলনায় অনেক পরিণত দেখাচ্ছ। মাসি একদিন বললেন, তোমার চেহারা তোমার বাবার মতো দেখতে অনেকটাই মিল। তোমার বয়স 17 হলেও দেখতে 20 বছরের মতো লাগছে। ক্লাসের মধ্যে আমার উচ্চতা এবং চেহারার জন্য পরিচিত ছিলাম। মাসি দেখতে সুন্দরী ছিলেন, তবে মেশো সাধারণ চেহারার মানুষ ছিলেন। মেশো ছিলেন অনেকটা রাগী স্বভাবের এবং মেশো মাসির মধ্যে সবসময় ঝগড়া করে থাকত। তাদের বিয়ের 5 বছর পার হলেও সন্তান হয়নি, যার কারণে তাদের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়ে গিয়েছিল। একদিন আমি গোসল করে বের হচ্ছিলাম, তোয়ালে দিয়ে চুল মুছছিলাম। তখনই মাসি আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন, নাস্তা কি খাবে? আমি তাড়াতাড়ি করে বললাম, মাসি, যেটা আপনি প্রতিদিন বানান সেটাই ঠিক আছে। চুল তখনও ভেজা ছিল, তাই তোয়ালে বিছানায় ফেলে আমি চিরুনি দিয়ে চুল ঠিক করছিলাম, কারণ স্কুলে দেরি হয়ে যাচ্ছিল। মাসি তখন বললেন, তুমি নিজের দিকে একটু খেয়াল রাখো না, এবং বলেই আমার হাত ধরে আমাকে বিছানায় বসালেন। তারপর তোয়ালে নিয়ে আমার চুল মুছতে লাগলেন।
ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগল, কারণ আমি তখন ছোট ছিলাম না যে আমার সবকিছু মাসি করবেন। আমি যখন মাসিকে থামাতে যাচ্ছিলাম, ঠিক তখনই দরজা খুলল এবং মেশো সামনে এসে দাঁড়ালেন। মেশোর চোখ লাল হয়ে গেল, মনে হচ্ছিল তিনি খুব রেগে গেছেন। তিনি চিৎকার করে বললেন, তোমার কাছে এসবই গুরুত্বপূর্ণ? আমার জন্য তোমার সময় নেই? বাইরে এসো, আমাকে নাস্তা দাও। এটা বলে তিনি চলে গেলেন। আমি মাসিকে বললাম, আমি নিজেই আমার চুল শুকাতে পারব। আপনি মেশোকে নাস্তা দিন। তারপর তোয়ালে তার হাত থেকে নিয়ে বিছানায় ফেলে দিলাম। নিজের চুল ঠিক করে ব্যাগ তুলে নিলাম এবং নাস্তা না করেই ঘর থেকে বের হতে গেলাম। কিন্তু দরজার কাছে পৌঁছে হঠাৎ থেমে গেলাম, কারণ ঘরে মেশো মাসি ঝগড়া করতেছিলেন। মেশো মাসিকে বলল, তুমি এখন অনেক বদলে গেছ। কুনাল আর ছোট বাচ্চা নয় যে তার ঘরে হুট করে ঢুকে পড়বে। সে এখন বড় হয়েছে, আর তুমি তার ঘরে যা করছ তা আমার সঙ্গেও কখনো করনি। মেশো এই কথা বলার পর এমন এক সত্যি জানালেন যা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এমন ঘটনা কখনো কল্পনাও করিনি। যাই হোক, আমি গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলাম। পা চলছিল স্কুলের দিকে, কিন্তু মাথায় ঘুরছিল অন্য কিছু। কিছুতেই পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারছিলাম না। একসময় ভাবলাম, হয়তো মেশো মিথ্যা বলছেন। তিনি রাগের মাথায় যা বলেছেন তা সত্যি নয়। তবে দিনভর স্কুলে মনোযোগ রাখতে পারিনি। ক্লাসে বসেও অন্য চিন্তায় ডুবেছিলাম। বাড়ি ফিরে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবলাম। শেষে সিদ্ধান্ত নিলাম, যত দ্রুত সম্ভব নিজের পায়ে দাঁড়াতে হবে এবং এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু এরপর যা ঘটল তা আমার জন্য অনেক বড় ধাক্কা ছিল। প্রতিরাতে মাসি আমাকে দুধের সাথে বাদাম খেতে দিতেন এবং বলতেন, এটা খেয়ে ঘুমাতে যাও, তোমার মাথা আরও তীক্ষ্ণ হবে। প্রতিদিন আমি বাদাম খেয়ে দুধ পান করতাম। তারপর বড় একটি ঘটনা ঘটল। আমি গভীর ঘুমে ডুবে গিয়েছিলাম, কিন্তু সকালে উঠে ফ্রেশ হওয়ার পরিবর্তে নিজেকে আরও ক্লান্ত ও ভারী অনুভব করতাম। যখন আমি দুধ পান করতে অস্বীকার করতাম, তখন মাসি আমাকে ধমক দিয়ে বললেন, এটা মেশোর টাকায় আনা নয়, তোমার বাবার বাড়ি আর দোকান ভাড়ার টাকায় কেন হয়েছে, যাতে তোমার শরীর খারাপ না হয়। আমি বললাম, আমার ইচ্ছে করছে না। কিন্তু তিনি আমার কাঁধে হাত রেখে দুধের গ্লাস আমার মুখের সামনে ধরে বললেন, সাবাস, দুধটা খেয়ে নাও। বাধ্য হয়ে আমাকে সেই গ্লাসে দুধ পান করতে হলো। আমার পরীক্ষার সময় ঘনিয়ে আসছিল, তাই আমি রাতে পড়াশোনা করার সিদ্ধান্ত নিলাম। মাসি তখন ঘর থেকে চলে গিয়েছিলেন। আমি দরজা বন্ধ করে বই খুলে বসেছিলাম। কিন্তু হঠাৎ করে আমার উপর এক ধরনের ভারী ঘুমের আস্তরণ নেমে এলো। আমি ঘুমাতে চাইনি, পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু চোখের পাতাগুলো যেন নিজের নিয়ন্ত্রণে ছিল না। একটু পরেই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। রাতের কোনো এক সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। শরীরে অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কিন্তু আমি সেই অনুভূতিটা ঠিক কী তা বোঝাতে পারছিলাম না। আমি খুব গভীর ঘুমেছিলাম। এতটাই গভীর যে বুঝতে পারছিলাম কেউ যেন অদ্ভুত কোনো শব্দ করছে। হয়তো সেটা বিড়ালের ছিল, কিন্তু ঘুমের কারণে পুরো বিষয়টা পরিষ্কার হচ্ছিল না। সকালে যখন জেগে উঠলাম, আমার শরীর খুবই ভারী লাগছিল। বিছানায় উঠে বসলাম, দেখলাম আমার বইগুলো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল না। কারণ পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু বিছানার উপর কোনো বই ছিল না, যা আমার মনে এক ধরনের অস্বস্তি তৈরি করল। আরেকটি বিষয় আমাকে অবাক করল, সেটা হলো বিছানার চাদরটা একপাশ থেকে এলোমেলো হয়েছিল। আমার মাথা তখনও একটু ঘুরছিল, ঘুমের ভাব পুরোপুরি কাটেনি। ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিজেকে একটু সতেজ করলাম। আমি যখন আবার ঘরে ফিরে এলাম, দেখি বিছানায় একটি সোনার টপস পরে আছে, যা কোনো নারীর হতে পারে। আমি অবাক হয়ে গেলাম, আমার ঘরে একজন নারীর কানের টপ কিভাবে এলো? সেটি হাতে নিয়ে ভাবতে শুরু করলাম। ঠিক তখনই দরজা খুলে মাসি দ্রুত ঘরে ঢুকলেন। আমি তাড়াতাড়ি টপটি মুঠো লুকিয়ে ফেললাম। আমি বললাম, জি মাসি, কি বলছিলেন? তিনি অস্থির দেখাচ্ছিলেন, আর ভেজা চুল দেখে মনে হলো সদ্য স্নান করেছেন। বললেন, না, কিছু না। আমি তোমার ঘরের চাদর ঠিক করতে এসেছিলাম। আমি বললাম, থাক মাসি, আমি নিজেই করে নেব। কিন্তু তিনি জোর দিয়ে বললেন, না না, আমি করে দিচ্ছি। তুমি কেন করবে? আমি বললাম, মাসি, রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু সকালে দেখি সবকিছু গুছানো। তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমি তোমার ঘরে এসেছিলাম। তুমি গভীর ঘুমেছিলে, তাই বইগুলো টেবিলে রেখে দিয়েছি। আমি আর কিছু বললাম না, কিন্তু মনে সন্দেহের ঝড় বইতে লাগল। ঠিক তখনই আমার দৃষ্টি মাসির কানের দিকে গেল, আর আমি বিস্মিত হয়ে পড়লাম। তার এক কানে টপস ছিল, কিন্তু অন্য কানে কিছুই ছিল না।
আমি অবাক হয়ে বললাম, মাসি, আপনার টপস কোথায়? মাসি তৎক্ষণাৎ নিজের কানের দিকে তাকালেন এবং বললেন, মনে হয় কোথাও পড়ে গেছে, হয়তো ঘরেই কোথাও আছে। আমাদের বাড়িতে এমন কেউ আসে না যে চুরি করে নিয়ে যাবে। আমি হাত বাড়িয়ে দিলাম, আর তিনি আমার মুঠো খুলে দেখলেন যে সেই টপস আমার হাতেই ছিল। এটি দেখে মাসি আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। অদ্ভুত ব্যাপার হলো, মাসি একবারও জিজ্ঞেস করলেন না, এই টপস আমার কাছে কোথা থেকে এলো। তিনি চুপচাপ টপস নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু আমার মাথায় অনেক চিন্তা ঘুরছিল, এটা আসলে কি ঘটল। এরপর থেকে আমি মাসির সঙ্গে আরও বেশি দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। এই ঘটনা ঘটার প্রায় 1 মাস পর মাসির শরীর খারাপ হতে শুরু করল। তিনি যা খেতেন বা পান করতেন তা আর হজম হতো না। সারাদিন তিনি শুয়ে থাকতেন, কাজও করতে পারতেন না। মেশো পুরো বিষয়টা নিয়ে খুবই অস্থির ছিলেন এবং বললেন, তুমি জানো, তুমি অসুস্থ হলে পুরো বাড়ি অগোছালো হয়ে যায়। চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু মাসি বললেন, তিনি ডাক্তার দেখাবেন না, বাড়ির ওষুধেই সেরে উঠবেন। 3 দিন কেটে গেল, কিন্তু মাসির স্বাস্থ্যের উন্নতি হল না। আমি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেও তিনি অস্বীকার করলেন। অবস্থা আরও খারাপ হলে মেশো জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ফিরে এসে মেশো প্রচণ্ড রেগে উঠলেন এবং মাসির সঙ্গে তর্ক শুরু করলেন। তিনি চিৎকার করে জানতে চাইলেন, তুমি এই অপরাধ কখন করেছ? কিভাবে পারলে এমন কিছু করতে? আমি কিছুই বুঝতে পারছিলাম। মাসির দুর্বল অবস্থা দেখে প্রতিবাদ করতেই মেশো আমাকে চড় মারলেন এবং দোষারোপ করলেন, তোর লজ্জা নেই? নিজের মাসির সঙ্গে এমন কাজ করেছিস? আমি স্তব্ধ হয়ে বললাম, এটা অসম্ভব। মাসি আমার মাসুম, আমি কখনো এমন কিছু করতে পারি না। মেশো উত্তরে বললেন, আমি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখি না। সে তোমার মাসি, তোমার মা নয়। আমি আর এই মহিলাকে জীবনে রাখতে পারব না। তারপর মেশো মাসিকে তালাক দিয়ে আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিলেন। মাসি কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন, আর আমি শূন্য দৃষ্টিতে সব দেখছিলাম। আমি কোনো প্রশ্ন না করে মাসিকে নিয়ে বাড়িতে এলাম এবং ভাড়াটিয়াদের 2 দিনের মধ্যে বাড়ি খালি করতে বললাম। আমরা ঘরে বসেছিলাম, কিন্তু কিভাবে কথাটা শুরু করব বুঝতে পারছিলাম না। আমি বললাম, হয়তো আপনি আমাকে কোনো অপরাধে জড়িয়েছেন। কিন্তু কেন? হ্যাঁ, আপনি আমার মা নন, তবু সবসময় আপনাকে মায়ের মতো সম্মান দিয়েছি। কেন এমন করলেন? তিনি কোনো উত্তর দিলেন না, শুধু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ভাড়াটিয়ারা চলে গেলে বাড়িতে শুধু আমি আর মাসি ছিলাম। আমি বললাম, এই ভুল মিটিয়ে ফেলুন। আমি কোনো সম্পর্ক মানি না, কিছুই বুঝি না। তবুও তিনি নীরব রইলেন। কয়েক মাস এভাবেই কেটে গেল। পরে মাসির একটি কন্যা সন্তান হয়। ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয় শিশুটি তার স্বামীরই। তখন মাসি পুরো সত্যি জানান। তিনি বলেন, তার স্বামী নিঃসন্তান ছিলেন, কিন্তু চিকিৎসা করাতে রাজি হতেন না। মাসি গোপনে তাকে ওষুধ খাওয়াতেন, যা তাকে নিয়ন্ত্রণহীন করে দিত। এজন্য মাসি আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘর থেকে বের হতে দিতেন না। মাসি তার স্বামীকে বলেছিলেন, ডিএনএ পরীক্ষায় প্রমাণ হলে এই সন্তান তোমার, আমাকে স্ত্রীর মতো গ্রহণ করবে, নইলে তালাক দেবে। প্রমাণিত হয় শিশুটি তার স্বামীর সন্তান, তাই তালাক হয়নি। মেশো মাসিকে ফিরিয়ে নিতে এলে আমি যেতে অস্বীকার করলাম। বললাম, আমি আমার বাড়ি ও বাবার ব্যবসা সামলাতে পারব। আমি চাই না আমার কারণে আপনার জীবন সমস্যায় পড়ুক। মাসি আমাকে বললেন, যদি তুমি ভাবো আমি তোমার সঙ্গে কোনো ভুল করেছি, তা সত্যি নয়। আমি তোমাকে সবসময় আমার ছেলের মতোই ভালোবেসেছি। সেই দিন যে টপস পড়েছিল সেটা সম্ভবত আমি তোমার বই তুলতে গিয়ে ফেলে দিয়েছিলাম। কিন্তু এখন সব ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে। তবুও আমি মাসির কথায় রাজি হলাম না এবং আমি নিজের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। আমার যা সঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছিলাম। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।